হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তোমাদের পিএসসি মিসলেনিয়াসের জন্য যে জিকের সিরিজটা কন্টিনিউ করা হচ্ছিল, যেখানে আমরা প্রত্যেক দিন সব বিষয়ের জিকে এবং হাই লেভেল জিকের ক্লাস প্র্যাকটিস করছিলাম। তো আজকে তার আরও একটা ক্লাস। এর আগে আমাদের দুটো ম্যারাথন ক্লাস হয়ে গেছে। আগে পর্যন্ত আমরা মোট 16টা ক্লাস হয়েছিল, তার ভেতরে কিন্তু আমাদের 14টা নর্মাল ক্লাস ছিল আর দুটো ম্যারাথন ছিল। আজকে আমাদের 17 নম্বর ক্লাস। আজকে আমরা আবার 10টার মতো ক্লাস করব, তারপর কিন্তু আবার ম্যারাথন সিরিজটা কন্টিনিউ করব। তাহলে চলো দেরি না করে শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী প্রতিষ্ঠিত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন? তো 1773 সালে যে রেগুলেটিং অ্যাক্ট হয়েছিল, সেই রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী কলকাতাতে কিন্তু সুপ্রিম কোর্ট স্থাপনের কথা বলা হয়। সেখানে প্রথম সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে কিন্তু কাকে নিযুক্ত করা হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এলিজা ইম্পে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 2 নম্বর প্রশ্ন, অশোকের কোন শিলালিপিতে কোন মেজর রক এডিক্ট থেকে কলিঙ্গ জয়ের কথা বিস্তৃতভাবে বর্ণনা পাওয়া গেছে? অশোকের শিলালিপি 11 থেকে, শিলালিপি 12 থেকে, শিলালিপি 13 থেকে, নাকি শিলালিপি 10 থেকে? তো এটা আশা করি তোমরা প্রত্যেকেই পারবে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অশোকের যে 13 নম্বর শিলালিপি, সেখান থেকে কিন্তু মোট কলিঙ্গ জয়ের কথা, মানে কলিঙ্গ যে বিজয়, সেই কলিঙ্গ অভিযানের কথা উল্লেখিত আছে। আর কলিঙ্গ অভিযানটা কত হয়েছিল? এটা কিন্তু 261 বিসিতে হয়েছিল। আর এটা কিন্তু অশোকের মোট কতগুলো শিলালিপি ছিল? অশোকের কিন্তু মোট 14টা শিলালিপি ছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 3 নম্বর প্রশ্ন, মানবদেহের বৃক্কের রেনাল থ্রেশহোল্ড অতিক্রম করলে মূত্রের মাধ্যমে কোন উপাদান নির্গত হতে শুরু করে? ইউরিয়া, গ্লুকোজ, অ্যালবুমিন, নাকি ক্রিয়েটিনিন? তো এর সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গ্লুকোজ। মানবদেহের বৃক্কের যে রেনাল থ্রেশহোল্ড থাকে, সেটাকে যদি অতিক্রম করা হয়ে থাকে কোনো কারণের জন্য, তাহলে কিন্তু সেখান থেকে আমাদের মূত্রের সঙ্গে গ্লুকোজও নিশ্চিত হয়ে যায়। আর এই কন্ডিশনকেই আমরা কি বলি? এই কন্ডিশনকেই কিন্তু আমরা ডায়াবেটিস বলে থাকি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 4 নম্বর প্রশ্ন, যে ভারতীয় সংবিধানের 143 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতিকে আইনি পরামর্শ দেওয়ার ক্ষমতা কার আছে? তো এটা কিন্তু আমরা আগেও প্র্যাকটিস করেছি অনেকবার। 143 নম্বর ধারা অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতিকে আইনি পরামর্শ দেওয়ার যে ক্ষমতা, সেটা কিন্তু সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত থাকে। সুপ্রিম কোর্ট চাইলে কিন্তু এটা করতে পারে। আর সুপ্রিম কোর্ট সংক্রান্ত একটা খুব গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে, সেটা কিন্তু 129, ঠিক আছে? 129 নম্বর ধারায় কি বলা হয়? 129 নম্বর ধারায় সুপ্রিম কোর্টকে কিন্তু একটা কোর্ট অফ রেকর্ড বলা হয়ে থাকে। ভারতের অ্যাটর্নি জেনারেলের ধারা কোনটা? সেটা কিন্তু হচ্ছে 76 নম্বর ধারায় অ্যাটর্নি জেনারেলের কথা উল্লেখ করা আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 5 নম্বর প্রশ্ন, যে দক্ষিণ ভারতের বিখ্যাত যে আক্কালামের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? চোল ও রাষ্ট্রকূট, চোল এবং পল্লব, চোল এবং পাণ্ডব, নাকি রাষ্ট্রকূট এবং চালুক্য? তো এই যে তাক্কোলামের যুদ্ধ, আমি প্রথমে ভুল পড়েছিলাম, যে তাক্কোলামের যুদ্ধ, এটা কিন্তু চোল এবং রাষ্ট্রকূটদের মধ্যে সংগঠিত হয়েছিল, ঠিক আছে? চোল এবং রাষ্ট্রকূটদের মধ্যে কিন্তু এই যে তাক্কোলামের যুদ্ধ, এটা সাউথ ইন্ডিয়ার একটা ফেমাস যুদ্ধ, যেটা কিন্তু পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। তো এটা কিন্তু চোল এবং রাষ্ট্রকূটদের মধ্যে সংগঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 6 নম্বর প্রশ্ন, আলোকবর্ষ বা লাইট ইয়ার কিসের একক? তো আলোকবর্ষ বা লাইট ইয়ার এটা কিন্তু দূরত্বের একক। অনেকে কিন্তু লাইট শব্দটার জন্য এটাকে আলোর একক মনে করো, কিন্তু আলোকবর্ষ কিন্তু লাইটের একক। আলোকবর্ষ কিন্তু দূরত্বের একক। আচ্ছা, সবথেকে বড় দূরত্ব কোনটা? সবথেকে বড় দূরত্ব কিন্তু হচ্ছে পারসেক। মনে রাখবে 1 পারসেক সমান সমান কত আলোকবর্ষ হয়? 1 পারসেক সমান সমান 3.26 আলোকবর্ষ কিন্তু হয়ে থাকে। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে তোমাদের এই ইউনিট চ্যাপ্টার থেকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 7 নম্বর প্রশ্ন, যে ফিসকাল ড্র্যাগ শব্দটি অর্থনীতির ক্ষেত্রে কখন ব্যবহৃত হয়? এটা কিন্তু ইকোনমিক্সের একটা ভালো প্রশ্ন, যে ফিসকাল ড্র্যাগ এই যে শব্দটি আছে, সেটি অর্থনীতির ক্ষেত্রে কখন ব্যবহার করা হয়? অপশনগুলো একবার তোমরা দেখে নাও। যখন মুদ্রাস্ফীতির কারণে করদাতারা উচ্চতর কর ধাপের অন্তর্ভুক্ত হন, যখন সরকার ঋণ পরিশোধে ব্যর্থ হয়, যখন প্রত্যক্ষ কর অপেক্ষা পরোক্ষ করের পরিমাণ বেড়ে যায়, নাকি ব্যাংক ঋণের সুদের হার এক ধাক্কায় হ্রাস পেলে? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে হায়ার ট্যাক্স ব্র্যাকেট, অর্থাৎ যে অপশান এ, যখন মুদ্রাস্ফীতির কারণে করদাতারা উচ্চতর কর ধাপের অন্তর্ভুক্ত হন, তখনই কিন্তু সেটাকে ফিসকাল ড্র্যাগ বলা হয়ে থাকে, ঠিক আছে? ইকোনমিক্সের প্রশ্ন কিন্তু আমরা প্রত্যেকদিন আমাদের এই সেটের মাধ্যমে আলোচনা করি।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 8 নম্বর প্রশ্ন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিখ্যাত ঘটনার প্রতিবাদে তার নাইটহুড উপাধি ত্যাগ করেন? তো আশা করি এটা প্রত্যেকেই আমরা পারবো। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। কবে ঘটেছিল? 1919 সালের কিন্তু 13ই এপ্রিল এই ঘটনাটা ঘটেছিল পাঞ্জাবের অমৃতসরে। ঠিক আছে, আচ্ছা এক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে পাঞ্জাবের অমৃতসরে যখন ঘটনাটা ঘটেছিল তখন এটাকে কোন আইনের বিরোধিতা করার জন্য মানুষজন ওখানে জড়ো হয়েছিল? তো কিন্তু যে রাওলাট অ্যাক্ট ছিল সেই রাওলাট অ্যাক্ট 1919-এর যে বিরোধিতা করার জন্য কিন্তু মানুষ ওখানে জড়ো হয়েছিল, আর সেই সময় কিন্তু এই ঘটনাটা ঘটে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 9 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোয়ান্টাম কণা ও সৌর বায়ুর মিথস্ক্রিয়ার ফলে মেরু অঞ্চলে গঠিত অরোরা বোরিয়ালিস কোন স্তরে দেখতে পাওয়া যায়? দেখো দুই রকমের কিন্তু জিনিস দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে অরোরা বোরিয়ালিস আর একটা কিন্তু হচ্ছে অরোরা অস্ট্রিয়ালিস। দেখো যে অস্ট্রিয়ালিস যেটা আছে, অরোরা অস্ট্রিয়ালিস যেটা আছে সেটা কোথায় দেখতে পাওয়া যায়? সেটা কিন্তু আন্টার্কটিকার ওপরে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, আন্টার্কটিকা। আর অরোরা বোরিয়ালিস কিন্তু আর্কটিকে দেখতে পাওয়া যায়। এখান থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে, একটা বেসিক কোশ্চেন 9-10-এর কিন্তু জিওগ্রাফিতে তোমরা এটা পেয়ে যাবে। এবার দেখো এটা কোন স্তরে হয়, মানে এটা কোন স্তরে, বায়ুমণ্ডলের কোন স্তরে এই ঘটনাটা ঘটে থাকে? এটা কিন্তু থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারে ঘটে থাকে। ঠিক আছে, থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারে কিন্তু এই ঘটনাটা ঘটে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 10 নম্বর প্রশ্ন, কোন গুপ্ত সম্রাট তার মুদ্রায় নিজেকে বিনা বাদনরত অবস্থায় চিত্রিত করেছেন? প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাকি কুমারগুপ্ত? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে কিন্তু তার মুদ্রাতে তাকে বিনা বাদনরত অবস্থায় দেখতে পাওয়া যায়, তার হাতে কিন্তু বীণা দেখতে পাওয়া যায়। ঠিক আছে, সমুদ্রগুপ্ত সম্পর্কে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সমুদ্রগুপ্তকে কি বলা হয়? সমুদ্রগুপ্তকে কিন্তু ভারতের নেপোলিয়ানও বলা হয়। আশা করি প্রত্যেকেই তোমরা এই ফ্যাক্টগুলো সম্পর্কে অবগত আছো। যারা পিএসসি লেভেলের পরীক্ষা দাও তাদের কাছে কিন্তু এগুলো একদম জলভাত হওয়া উচিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 11তম প্রশ্ন, যে রক্তের তঞ্চনে ব্যাঘাত ঘটায় বা ব্লাড ক্লটিংয়ে ফেলিয়ারে রক্তপাত বন্ধ হতে বাধা দেয় কোন ভিটামিনের অভাব? এক কথায় বলতে চেয়েছে যে রক্তপাত কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভিটামিন কে। ভিটামিন কে এর অভাবে কিন্তু এটা হয়ে থাকে। ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? ভিটামিন কে এর রাসায়নিক নাম কিন্তু হচ্ছে ফাইলোকুইনন। ঠিক আছে, এখান থেকেও কিন্তু কোশ্চেন তোমাদের আসতে পারে এই বিজ্ঞানসম্মত নাম বা বৈজ্ঞানিক যে নাম থাকে সেখান থেকে। ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? ভিটামিন ই এর রাসায়নিক নাম কিন্তু হয়ে যাচ্ছে টোকোফেরল। এগুলো কিন্তু তোমরা একটুখানি খেয়াল রাখবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 12তম প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় ভারতের প্রথম কোল্ড ফিল্ড রানীগঞ্জ অবস্থিত? তো দেখো রানীগঞ্জ যে কোল্ড ফিল্ড এটা কিন্তু ভারতের একটা আমরা বলতে পারি যে প্রাচীনতম কোল্ড ফিল্ড। ঠিক আছে, একদম প্রথম দিক থেকে কিন্তু এখান থেকে কয়লা উত্তোলন করা হতো, বর্তমানেও কিন্তু এখন এখান থেকে কয়লা উত্তোলন করা হয়। কিন্তু রানীগঞ্জের যে কোল্ড ফিল্ড সেটা কিন্তু সবসময় একটা ভালো কোশ্চেন হতে পারে পরীক্ষায় এর থেকে। তো এটা কিন্তু পশ্চিম বর্ধমানে অবস্থিত। ঠিক আছে, রানীগঞ্জ যে কোলফিল্ড এটা কিন্তু পশ্চিম বর্ধমানে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 13তম প্রশ্ন, যে ভারতের জাতীয় সংসদীয় কর্মধারায় 0 আওয়ার এর সর্বোচ্চ সময়সীমা কতটুকু সময় হতে পারে? দেখো এই যে 0 আওয়ারের যে কনসেপ্ট, এখানে কি হয়, এখানে কিন্তু কোনো রকম অনুমতি ছাড়াই কোনো একটা নির্দিষ্ট বিষয়ে কথোপকথন করা যায় পার্লামেন্টের ভেতরে। আর এই 0 আওয়ারের যে সময়সীমা সেটা কিন্তু কখন হয়? সেটা কিন্তু দুপুর 12টা থেকে 1টার মধ্যে হয়। অর্থাৎ দুপুর 12টা থেকে 1টার মধ্যে হলে সময়কাল কত হচ্ছে? সময়কাল কিন্তু 1 ঘন্টার হয়ে যায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 14তম প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম জনগণ মন গানটি গাওয়া হয়েছিল? দেখো একটা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমি তোমাদের এখানে আলোচনা করে দিই। ভারতের যে 80তম ইন্ডিপেন্ডেন্স ডে বা স্বাধীনতা দিবস এইবার পালন হলো, এইবার কিন্তু প্রথম লালকেল্লা থেকে, ঠিক আছে, লালকেল্লা থেকে কিন্তু এইবার প্রথম কোন গানটা গাওয়া হয়েছিল? প্রথম কিন্তু বন্দে মাতরম গানটা গাওয়া হয়েছিল। বন্দে মাতরম কিন্তু তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই বন্দে মাতরম সংক্রান্ত তোমাদের যদি একটা ডেডিকেটেড ভিডিও দরকার হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য একদম বন্দে মাতরম গানটির পুরো ডেডিকেটেড একটা ভিডিও, বন্দে মাতরম গানের একদম সূচনা থেকে শুরু করে বর্তমান পরিস্থিতি পর্যন্ত প্রত্যেকটা বিষয় তোমাদের আলোচনা করে দেবো। তো আমাদের প্রশ্নে ফিরে আসি, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনের প্রথমবার জনগণমন এই গানটা গাওয়া হয়েছিল? তো 1911 সালে যে কলকাতা অধিবেশন সেখানে কিন্তু এই গানটা গাওয়া হয়েছিল। আচ্ছা আরেকটা প্রশ্ন তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, এই যে বন্দে মাতরম গানটা এটা তো আমরা প্রত্যেকেই জানি যে 1896 সালের যে কলকাতা অধিবেশন হয়েছিল সেখানে গাওয়া হয়েছিল। এবার কে এই গানটা গেয়েছিলেন সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 15তম প্রশ্ন, যে শব্দ তরঙ্গ চলাচলের সময় কোনো কণার সর্বোচ্চ স্থানচ্যুতিকে কি বলা হয়? তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়, বিস্তার বলা হয়, পর্যায়কাল বলা হয়, নাকি কম্পাঙ্ক বলা হয়? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এটাকে কিন্তু বিস্তার বলা হয়। দেখো, যারা আমার সাথে প্রথম থেকে ক্লাসগুলোকে ফলো করো তোমরা কিন্তু জানো যে আমি তোমাদের হিস্ট্রি, তারপর জিওগ্রাফি, সায়েন্স, ইকোনমিক্স, কনস্টিটিউশন, পলিটি, কখনো কখনো কিন্তু আমি কারেন্ট অ্যাফেয়ার্সও তোমাদের জন্য অ্যাড করে দিই। তার মধ্যে কিন্তু আমাদের এখানে সবথেকে ইম্পর্টেন্ট যেটা হয় সেটা কিন্তু স্ট্যাটিক যে পোর্শনটা হয় সেটাও কিন্তু আমরা প্রত্যেকেই এই একটা ভিডিওর মধ্যে কিন্তু সবকটা টপিককে কভার করার চেষ্টা করি। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, অবশ্যই কিন্তু কী করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে, আর লাইকের মাধ্যমে একটু তোমরা রেসপন্স করবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো, আজকে 16তম প্রশ্ন, নিচের কোনটি ভারতের পেনিনসুলার রিভার বা উপদ্বীপীয় নদীর মধ্যে একমাত্র পশ্চিম বাহিনী এবং প্রধান গ্র্যাবেন ভ্যালি, যেটাকে আমরা লিফট ভ্যালিও বলে থাকি, তার মধ্যে দিয়ে প্রবাহিত হয়? গোদাবরী, কৃষ্ণা, নর্মদা, নাকি কাবেরী? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে নর্মদা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আজকে 17তম প্রশ্ন, যে আলিপুর বোমা মামলা যেটা 1908 সালে সংঘটিত হয়েছিল, অরবিন্দ ঘোষের পক্ষে সফল আইনি লড়াই কে চালিয়েছিলেন? তো এই কোশ্চেনটা কিন্তু তোমাদের ম্যারাথন সিরিজেও আমি রেখেছিলাম। তো অরবিন্দ ঘোষের আইনজীবী কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। ঠিক আছে, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কিন্তু অরবিন্দ ঘোষের আইনজীবী ছিলেন এই আলিপুর বোমা মামলার। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 18তম প্রশ্ন, কম্পিউটার চালনায় ব্যবহৃত অপারেটিং সিস্টেমের যে কার্নেল মূলগতভাবে কী ভূমিকা পালন করে? তো আজকে কিন্তু আমি তোমাদের এখানে কম্পিউটারের যে কোশ্চেনগুলো হয় সেই কম্পিউটারের কোশ্চেনগুলোকে অ্যাড করতে শুরু করেছি এবার থেকে। তো দেখো, কম্পিউটারের যে কার্নেল যে সিস্টেমটা থাকে তো সেটা দিয়ে মূলত আমরা কি বুঝতে পারি? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এর সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে হার্ডওয়্যার এবং সফটওয়্যার অ্যাপ্লিকেশন সমূহের মধ্যে মূল যে সেতুবন্ধন বজায় রাখা, এটা কিন্তু এই যে কার্নেল সিস্টেম। ঠিক আছে, এটা কিন্তু মূলগত ভূমিকা এর। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আজকের পরবর্তী প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, যে বিখ্যাত মহাকাব্য বুদ্ধচরিত কে রচনা করেন? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? এই অপশানটা কিন্তু একটুখানি প্রিন্টিং মিস্টেক আছে, এটা কিন্তু নাগার্জুন হয়ে যাবে। তো এই যে বুদ্ধচরিত, এটা কিন্তু কার লেখা? এটা কিন্তু অশ্ব ঘোষের লেখা। অশ্ব ঘোষ কার সভাকবি ছিলেন? অশ্ব ঘোষ কিন্তু যে কনিষ্ক, সেই কনিষ্কের সভাকবি ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 20তম প্রশ্ন, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনটিতে নিজস্ব বিধানসভা এবং মন্ত্রী পরিষদ আছে? তো এর মধ্যে কার নিজস্ব মন্ত্রী পরিষদ এবং বিধানসভা আছে? লাক্ষাদ্বীপ, পুদুচেরি, চণ্ডীগড়, নাকি হচ্ছে দাদরা এবং নগর হাভেলি? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পুদুচেরি। এর মধ্যে পুদুচেরির কিন্তু নিজস্ব বিধানসভা এবং মন্ত্রী পরিষদ আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। 22তম প্রশ্ন, ইউট্রোফিকেশন প্রক্রিয়ার ফলে জলাশয়ের প্রাথমিক কি পরিবর্তন ঘটে? তো দেখো, ইউট্রিফিকেশনটা কি? ইউট্রিফিকেশনটা কিন্তু হচ্ছে জলের যে অবস্থা, জলের ভেতরে যে অক্সিজেন লেভেল, সেই অক্সিজেন লেভেল কিন্তু কমে যাওয়া। তো ইউট্রিফিকেশন হলে মূলত কি হয়? 4টে অপশান ব্যাক টু ব্যাক আমরা দেখে নেব। জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ মারাত্মকভাবে বৃদ্ধি পায়, নাইট্রেট ও ফসফেট সমৃদ্ধ পোষক পদার্থের অতিরিক্ত বৃদ্ধি ঘটে, জলের তাপমাত্রা অত্যন্ত হ্রাস পায়, নাকি জলের ক্ষারীয় ভাব সম্পূর্ণ নষ্ট হয়? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে নাইট্রেট এবং ফসফেট সমৃদ্ধ পোষক পদার্থের অতিরিক্ত বৃদ্ধি ঘটে। ফলে কি হয়ে যায়? ফলে কিন্তু যে অক্সিজেনের পরিমাণটা আছে সেই অক্সিজেনের পরিমাণটা কিন্তু অনেক কমে যায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 22তম প্রশ্ন, যে 1765 সালের এলাহাবাদের চুক্তি কার কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? লর্ড ক্লাইভ, দ্বিতীয় বাহাদুর শাহ আলম, লর্ড ক্লাইভ নাকি সিরাজউদ্দৌলা, ওয়ারেন হেস্টিংস এবং মির্জাফর, হেক্টর মুর্নো, নাকি মীর কাসিম? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে লর্ড ক্লাইভ এবং কার মধ্যে হয়েছিল, এবং কিন্তু এটা যে দ্বিতীয় শাহ আলম তার মধ্যে কিন্তু এই যে এলাহাবাদের সন্ধি 1765 সালে কিন্তু এটা সংগঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 23তম প্রশ্ন, লোকসভার স্পিকার পদত্যাগ করতে চাইলে তার পদত্যাগপত্র কার কাছে জমা করেন? তো লোকসভার স্পিকার সংক্রান্ত কোশ্চেন। তো লোকসভার স্পিকার যদি তার পদত্যাগপত্র দিতে চান তাহলে কিন্তু সেক্ষেত্রে তিনি কার কাছে এটা দিয়ে থাকেন? লোকসভার যিনি ডেপুটি স্পিকার থাকেন সেই ডেপুটি স্পিকারের কাছে কিন্তু তিনি দিয়ে থাকেন। আর এর উল্টোটাও কিন্তু হয়ে থাকে, যখন স্পিকার পদত্যাগপত্র দিতে চান তখন তো ডেপুটি স্পিকারের কাছে দেন, আর ডেপুটি স্পিকার যখন পদত্যাগপত্র দিতে চান তখনও কিন্তু স্পিকারের কাছেই দিতে হয়। তো সঠিক অ্যান্সার কিন্তু হবে লোকসভার ডেপুটি স্পিকার। তোমাদের জন্য HW থাকছে, বর্তমানে লোকসভার ডেপুটি স্পিকার কে আছেন সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাবে।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে প্রারম্ভিক প্রক্রিয়ার তরঙ্গ বা পি ওয়েভস ভূমিকম্প তরঙ্গের কোন ক্ষেত্রে মানে এই যে পি ওয়েভসগুলো থাকে, দেখো ভূমিকম্প যদি এটা হয়ে থাকে, ভূমিকম্পের একটা এপিসেন্টার থাকে, সেখান থেকে কিন্তু বিভিন্ন রকমের তরঙ্গ বেরোয়, পি ওয়েভ, এস ওয়েভ, এল ওয়েভ, এরকম কিন্তু তরঙ্গ বেরোয়। এর ভেতরে যে পি ওয়েভ থাকে সেই পি ওয়েভের প্রকৃতি কেমন, অনুদৈর্ঘ্য, তির্যক, পৃষ্ঠীয় তরঙ্গ নাকি কোনোটিই নয়? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে পি, কিন্তু হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। ঠিক আছে, পি ওয়েভসগুলো কিন্তু কেমন হয়, অনুদৈর্ঘ্য বা লংডিটিউডনাল কিন্তু হয়ে থাকে। এসগুলো কিন্তু কি হয়, এগুলো কিন্তু তির্যক হয়ে থাকে। এটা পি এর প্রকৃতি, এটা কিন্তু এস এর প্রকৃতি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ভারতের বিখ্যাত যে রৌরকেল্লা ইস্পাত কারখানা কোন দেশের কারিগরি সহায়তায় তৈরি করা হয়েছে? সোভিয়েত ইউনিয়ন, ইউকে, পশ্চিম জার্মানি নাকি মার্কিন যুক্তরাষ্ট্র? তো আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে রৌরকেল্লা যেটা। ঠিক আছে, রৌরকেল্লা যেটা, সেটা কার সহায়তায় তৈরি করা হয়েছে? সেটা কিন্তু পশ্চিম জার্মানির সহায়তায় তৈরি করা হয়েছে। ইউকের সহায়তায় কোনটা করা হয়েছে? ইউকের সহায়তায় কিন্তু হচ্ছে দুর্গাপুর যেটা আছে, দুর্গাপুরটা কিন্তু ইউকের সহায়তায় তৈরি করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, 26তম প্রশ্ন, কে সুলতানি আমলের রৌপ্য মুদ্রা টঙ্কা এবং তাম্র মুদ্রা জিতল প্রবর্তন করেছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে শামসুদ্দিন ইলতুৎমিশ। ঠিক আছে, তো যে রূপার মুদ্রাটা ছিল তার নাম কি ছিল? তার নাম কিন্তু ছিল জিতল, আর যে তার নাম ছিল কিন্তু হচ্ছে টঙ্কা। রূপার যেটা ছিল, বা আমি বলতে পারি এখানে যে রূপোর যেটা ছিল, সেই রূপোরটা কি ছিল? রূপোরটার নাম কিন্তু ছিল টঙ্কা। আর সোনার যে মুদ্রাটা ছিল, তাম্র মুদ্রা যেটা, এটা কিন্তু হচ্ছে, সরি সোনার না, তাম্র মুদ্রা যেটা ছিল সেটা কিন্তু হচ্ছে জিতল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, 27তম প্রশ্ন, নিচের কোন করটি সম্পূর্ণভাবে রাজ্য সরকারের এখতিয়ারভুক্ত? কোনটা সম্পূর্ণ রাজ্য সরকার নিজের কাছে জারি করতে পারে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ভূমি রাজস্ব কর বা ল্যান্ড রেভিনিউ কর। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 28তম প্রশ্ন, কোনো পরিবাহীর রোধ বা রেজিস্ট্যান্সে কিসের ওপর পরোক্ষ বা প্রত্যক্ষভাবে নির্ভর করে না? দেখো পরিবাহীর যে দৈর্ঘ্য থাকে এর ওপরে নির্ভর করে, পরিবাহীর প্রস্থচ্ছেদ বা গুরুত্ব এর ওপর নির্ভর করে, পরিবাহীর উপাদানের ওপরও নির্ভর করে, চালিত তড়িতের যে প্রাপ্ত উৎসের রং এর ওপর কিন্তু নির্ভর করে না। তাই এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? তো আশা করি তোমরা প্রত্যেকে এটা পারবে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দোদা বেতা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 30তম প্রশ্ন, কে 1857 সালের মহাবিদ্রোহকে প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বিনায়ক দামোদর সাভারকার। তো আজকে এই অবধি ছিল। ক্লাসটা কেমন লাগলো প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাবে। আউট অফ 30 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, একটা লাইকের মাধ্যমে জানাবে। তোমাদের পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই হবে, কারণ তোমরা প্রত্যেকেই জানো পিএসসির তরফ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ভ্যাকান্সির কথা বলা হয়েছে। প্রায় কিন্তু 17,441টা পোস্টে কিন্তু নতুন করে ভ্যাকান্সি ছাড়ার কথা বলা হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ক্লাস তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।